ভারতীয় গণমাধ্যম দ্য ট্রিবিউন আজ বলছে, শেখ হাসিনার প্রত্যর্পণ না হলে ভারত সফরের সিদ্ধান্ত থেকে সরে আসবে ঢাকা। দ্য ট্রিবিউনের দাবি, এমনকি তারেক রহমানের সম্ভাব্য দ্বিপক্ষীয় ভারত সফরও শেখ হাসিনার প্রত্যর্পণের সাথে 50-50 ভাবে সম্পর্কিত বলে দিল্লিতে জানানো হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান বলেছিলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বাভাবিক করতে হবে, কারণ প্রতিবেশী বদলানো যায় না। সম্প্রতি আমরা কিছু বিএনপির অ্যাক্টিভিস্টদের সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে তারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বেশ আগ্রহী, কারণ নদীর পানির হিস্সা, পাইপলাইনে জ্বালানি আমদানি, ভারতের ট্রানজিট হয়ে নেপাল, ভুটান ইত্যাদি বিষয় রয়েছে। ফলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা ভাইস ভার্সা হিসেবে তারা দেখতে চান। এই যে সম্পূর্ণ বিষয়টা, এইটা নিয়ে আমি আবুরুস ওনার কাছে জানতে চাচ্ছি যে আপনার এই নিয়ে অভিমতটা কি? এখন ভারতীয় পত্রিকা এই ধরনের রিপোর্ট কেন করেছে সেটা তারাই ভালো জানেন। আমরাও আমাদের এখানে বিভিন্ন এই ধরনের কথাবার্তা শুনি, কিন্তু সরকারের পক্ষ থেকে তো অফিসিয়ালি টু দি পয়েন্ট কিছু এরকম বলা হয়নি। যদিও জাহিদুর রহমান সাহেব উনি কয়েকদিন আগে বলেছিলেন যে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন আসামিকে ফেরত চাই, আমরা তাকে দেশে এনে আইনের আওতায় আনতে চাই। সেটা তো হচ্ছেই না। সবচেয়ে বড় ব্যাপার হলো তিনি রীতিমতো সংবাদ সম্মেলন করলেন। এই ব্যাপারগুলোকে ভারতের আন্তরিকভাবে নিতে হবে যে বাংলাদেশের সাথে ভবিষ্যৎ সম্পর্ক কীরকম হবে, কিভাবে হবে, সেটার ব্যাপারে। এখন এটুকু তারা বলেছেন, কিন্তু আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু জানতে পারছি না, বা আমাদেরকে বলা হচ্ছে না যে আমাদের প্রধানমন্ত্রী আদৌ ভারতের সফরে যাবেন কিনা এবং সেখানে এজেন্ডাগুলো কি হবে। হতে পারে আন্ডারহ্যান্ড অনেক কিছুই নেগোসিয়েশন দুই দেশের মধ্যে হয়। আপনি যেটা বললেন যে প্রতিবেশীকে তো চেঞ্জ করা যায় না। এখন ভারতের সাথে আমাদের সীমান্ত 4096 কিলোমিটার, যেটা পাকিস্তানের থেকে বেশি বড় সীমান্ত এবং চীনের থেকেও বেশি দীর্ঘ সীমান্ত। এখন এত দীর্ঘব্যাপী একটা সীমান্ত এবং আমাদের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, তাতে অনেকের কাছে একটা ধারণা বাংলাদেশে পতিত হয়েছে এবং ভারতীয়রাও আমাদের উপরে সেই ধারণাটা চাপিয়ে দিতে চায় অনেক সময়, যে আমরা তাদের উপর নির্ভরশীল এবং তাদের উপরে নির্ভরশীলতা ছাড়া বাংলাদেশ টিকতে পারবে না। যেমন এই যে আপনার বলেন বিদ্যুতের কথা বলেন, আপনি ডিজেলের কথা বলেন, আপনি চাল আমদানির কথা বলেন, পেঁয়াজের কথা, এমনকি মরিচের কথা বলেন। তো একটা কথা তো আমরা বলতে পারি, পৃথিবীতে কি সব দেশ সব কিছু উৎপাদন করে? আচ্ছা, পৃথিবীতে এক দেশ এক একটা জিনিস রপ্তানি করে, আবার কিছু জিনিস আমদানি করে। এটা পৃথিবীর প্রতিটা ক্ষেত্রে প্রযোজ্য। আমেরিকা চায়না থেকে সবচেয়ে বেশি জিনিস আমদানি করে, $600 বিলিয়ন আমদানি করে। এর জন্য চীনারা কি কখনো বলে যে আমেরিকা আমাদের ছাড়া চলতে পারবে না? আবার এই যে আপনার মধ্যপ্রাচ্যের দেশগুলো তেল রপ্তানি করে, তাদের তেলের উপরে বিশ্ব চলে। এখন তারা যদি বলে আমাদের তেল ছাড়া তো কেউ চলতে পারবে না, এটাও তারা বলে না। তার কারণ আপনি বিক্রেতা, আমি ক্রেতা, আমি পয়সা দিয়ে কিনি, আমাদের রেমিটেন্সের পয়সা দিয়ে, ডলার দিয়ে আমরা তাদের কাছ থেকে আমদানি করি। আচ্ছা, যা হোক, সেটা অন্য ব্যাপার, এই কথাগুলো না হলে আসছে। আমার কাছে সবচেয়ে যেটা বেশি খারাপ মনে হয় বা নেতিবাচক মনে হয়, সেটা হচ্ছে যে ভারতীয় বিভিন্ন মহল থেকে, রেসপন্সিবল মহল থেকে, যেমন ধরেন এই যে শুভেন্দুর কথা বলেন, তাদের সিনিয়র সাংবাদিকদের কথা বলেন, তারপরে আপনার তাদের রিটায়ার্ড জেনারেল বা মিলিটারি অফিসারদের মধ্য থেকে, এমনকি সরকারি মহল থেকে বাংলাদেশকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় যে একদিনে দখল করে নিবে। এখন আপনি যদি এটাও লক্ষ্য করেন যে গত কয়েক বছর বাংলাদেশ যে রাজনৈতিক সংকটগুলা মুখোমুখি হয়েছে, সেই সংকটগুলোর জন্য কি ভারত নিজেও কিছুটা দায়ী না? আমাদের দেশে যে পরপর বিনা ভোটের নির্বাচন হলো, এ কারণেই তো আওয়ামী লীগকে এরকম একটা আন্দোলনের মুখোমুখি হতে হয়েছে। আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে তাদের তল্পা নিয়ে ভারতে পালাতে হয়েছে। এটা তো আমরা আশা করতে পারিনি। তো এটার জন্য কি ভারত দায়ী না? এখন এই যে বাংলাদেশের যে এই ঘটনাগুলো হচ্ছে, ভারত বিরোধিতা বেড়ে গেছে বাংলাদেশে, এটার জন্য কি তাহলে ভারত দায়ী না? যে তারা কেন এসে এখানে বলবে বা এখানে হস্তক্ষেপ করবে যে সব কিছুতে তাদের হাত থাকতে হবে, এবং একটা মাত্র রাজনৈতিক দলকে ছাড়া তারা বাংলাদেশের মানুষকে কল্পনায় নিতে পারছে না। বাংলাদেশে তো আপনি যদি ভারত শাসন করছে বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দল, হ্যাঁ, তারা জাতীয়তাবাদের নামে শাসন করছে। এখন বাংলাদেশে তাহলে ধর্মীয় রাজনৈতিক দলগুলা বা ধরেন আপনার বামপন্থী রাজনৈতিক দলগুলা যারা ভারতীয় আধিপত্যকে সেভাবে সমালোচনা করেন, তাদের বিরুদ্ধে ভারতের অবস্থান নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। বাংলাদেশ এটা থাকবে গণতান্ত্রিক পদ্ধতিতে। কিন্তু আমরা লক্ষ্য করেছি আমাদের স্বাধীনতার পর থেকে গত 55 বছর ভারত শুধুমাত্র একটি পক্ষের সাথে সম্পর্ক রাখতে চায়। যেমন আমি
সাংবাদিক হিসাবে বলি, আমি যখন দৈনিক পত্রিকায় ছিলাম দেখতাম যে তারা ভিসা দিত আপনার কে কোন পক্ষের এটা হিসাব করে, কে ওই দলের সমর্থক তাদেরকে ভিসা দিত, যে অন্য দলের একটু সমর্থক বা অন্য দিকের বা এক সময় তো ভারতের সমালোচনা করেছে তাকে ভিসা দিবে না, এটা অন্য কোনো দেশ করে না। তো এই জিনিসগুলো আসলে অ্যাগ্রাভেট করেছে। এখন বাংলাদেশে একটা নির্বাচিত সরকার এসছে এবং এই সরকারটা একটা লিবারাল সরকার, এই সরকারটা কোনো ধর্মীয় সরকার না, এবং বাংলাদেশে যারা ধর্মীয় রাজনীতি করে তারাও এখনো বলেনি যে আমরা গণতন্ত্রের বাইরে। কিন্তু তারপরেও দেখেন তারা আমাদের সাথে বিভিন্ন রকমের আপনার কৌশলের আশ্রয় নিচ্ছে। হ্যাঁ, আমি মানছি যে আমাদের এই ডিসেম্বরে আপনার এই যে পানি চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে, আমাদের দ্রুত আলাপ করা দরকার। আমাদের ওদের সাথে এই সম্পর্ক না রাখলে ওনাদেরও যেমন ক্ষতি, আমাদের ক্ষতি হয়তো আর একটু বেশি, তার কারণ আমরা নিম্ন অববাহিকায় বসবাস করি, আমাদের দেশ এই পানির ব্যাপারগুলো আছে, অন্যান্য বিষয়গুলো আছে, মানলাম। আপনি আপনার গতকালকে কি পরশুদিন প্রকাশিত পিউ রিসার্চের যে আপনার মানে প্রতিবেদনটা এসছে, আপনি তো লক্ষ্য করেছেন যে ভারতের মাত্র 25% লোক বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক মনোভাব ধারণ করে। সেখানে এত কিছুর পরেও বাংলাদেশের 42% লোক ভারত সম্পর্কে ইতিবাচক ধারণা বহন করে। আমরা কিন্তু ওনাদের প্রতি এখনো বলি যে আমরা ওনারা একটা বড় গণতান্ত্রিক দেশ, সেই হিসাবে বাংলাদেশের এই সরকারের সাথে তাদের সেই সম্পর্কটা রাখা দরকার, যেই সরকারই নির্বাচিত হোক বাংলাদেশের জনগণের সাথে রাখা দরকার। কিন্তু তারা যদি এটা না রাখে, যেমন শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে কথা উঠছে, আমার কথা হচ্ছে এটা নিয়ে মানে কথা উঠারই তো কথা ছিল না। উনি একজন রাজনীতিবিদ ছিলেন, শেখ মুজিবুর রহমানের মেয়ে ছিলেন, তো ওনাকে তো এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য ভারতও দায়ী। এখন সেই বোঝাটা ওনারাই টানছেন। এখন শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দোষে দুষ্ট এবং জাতিসংঘ ভাবে এটা স্বীকৃত। এই মানবতা বিরোধী অপরাধের যারা দুষ্ট হয় তাদেরকে পৃথিবীর কোনো দেশ আশ্রয় দিবে না এবং তাদের পিছনে দাঁড়াবে না। যেগুলো প্রচারণা তারা বিভিন্ন মাধ্যমে করছেন আওয়ামী লীগের লোকজন বা অন্যরা, বা ভারত বোঝাতে চাচ্ছে নাৎসিদেরকে কেউ কখনো পুনর্বাসন করেনি, আপনার পিনোশেকে কেউ কোনোদিন চিলির পুনর্বাসন করেনি, এদেরকেও কেউ পুনর্বাসন করবে না। তো এটার জন্য তো দায়ী আমি বলবো ভারতীয় এই ধরনের কৌশল, এটার জন্য বাংলাদেশের মানুষ দায়ী না। হ্যাঁ, তাহলে বাংলাদেশ আর ভারতের যে বন্দি বিনিময় চুক্তিটা আছে, এটা কতটা কার্যকর হতে পারে? না, এটা তো কার্যকর যদি তাকে গ্রেপ্তার দেখায়। আবার এটা তো ভারতের সাথে আমাদের হয়েছে 13 সালে সম্ভবত হয়েছে। এখন আপনি একটা জিনিসে আছেন, এই যে ভারত আমাদের দেশের ব্যাপারে অভিযোগ করতো যে আমাদের এখানে উত্তর পূর্ব ভারতের গেরিলাদের অনেকে ছিল, যেমন মিজো গেরিলা বা নাগা গেরিলা বা উলফা এরা ছিল, এরকম তাদের কিছু জনকে পাওয়া গিয়েছিল, তাদের প্রত্যেককে কিন্তু বাংলাদেশ ভারতের কাছে হস্তান্তর করেছে। আচ্ছা, আমাদের এখনো শান্তি বাহিনীর সদস্যদের অনেকে ভারতের বিভিন্ন জায়গায় আছে, তাদের ঠিকানাও বাংলাদেশ সরকারের কাছে আছে, এমনকি তাদের কয়েকজন ওদের দেশে সরকারি চাকরি পেয়েছে, তাদের তো ভারত আমাদের কাছে হস্তান্তর করেনি। এবং আপনি যদি বলেন এই যে সংবাদ সম্মেলন সেদিন শেখ হাসিনা করেছিলেন 5 আগস্টে, ভারত বলছে যে আমরা তো সরকারিভাবে এটাকে এন্ডোর্স করিনি, ফাইন, আপনারা করেননি। আমাদের দেশেও যদি ধরেন একটা ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বা অপরাধী গোষ্ঠী আজকে আমাদের জাতীয় প্রেস ক্লাবে বেসরকারিভাবে একটা এরকম প্রেস কনফারেন্সের আয়োজন করতো, ভারত কি মেনে নিত? কিংবা ভারত 2013-তে বেগম জিয়ার যে আইনজীবী তাকে ঢুকতে দেয়? আচ্ছা, এখন এই যে দ্বিচারিতা, এই জায়গাতে আমি বলি যে ভারত একটা মাত্র দল কেন্দ্রিক রাজনীতি করে এবং কূটনীতি করে। এখান থেকে ভারতকে বেরিয়ে আসতে হবে। আমাদের মধ্যে বা অন্য জায়গার থেকে যারা বলে যে বাংলাদেশ চলতে পারবে না, এ ধরনের কথা বলা আমি মনে করি বাংলাদেশের জন্য অবমাননাকর। আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে রিসেন্টলি হাদি হত্যার যে আসামি ভারতে গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও কিন্তু কোনো ধরনের বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে, আপনি সেটা তো বাদই দেন, আপনার প্রেসিডেন্ট জেনারেল জিয়াউর রহমান হত্যার যে আসামি, একটা দেশ আরেকটা দেশের প্রেসিডেন্টের হত্যাকারী শুধু মেজর মোজাফফরকে না, মেজর মঈন আরেকজন, দুজনকে আশ্রয় দিয়েছিল। তারা তাদের পাসপোর্ট পেয়েছিল, কাগজপত্র পেয়েছিল। মেজর মোজাফফর সেই পাসপোর্ট দিয়ে বিদেশে ঘুরে বেরিয়েছেন। তা আমার কথা হচ্ছে, জানার পরে আরেকটা দেশ প্রতিবেশী দেশের রাষ্ট্রপতির হত্যাকারীকে কেন আশ্রয় দিবে? এটা কি বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, মানে পররাষ্ট্র নীতিটা, মানে এই নীতি নির্ধারকদের কি কোনো ব্যর্থতা নেই এইসব? এই যে আমরা নীতি নির্ধারণ, আপনি নিজেই বলেন যে আমাদের পররাষ্ট্র নীতি নির্ধারক আমরা 55 বছর ধরে শুধু বলছি আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। আমরা তো আলাপ আলোচনা করছি। এই যে বললাম যে 42% মানুষ এরপরও তাদের সম্পর্কে ইতিবাচক, আমরা তাদেরকে রেমিটেন্স দিই, তাদের দেশে ঘুরতে যাই, তা আমরা তো সহানুভূতি সব দেখাচ্ছি। এখন তারা যদি সব সময় আমাদের এরকম করে, তা আমরা কি করব? আপনি আরেকটা জিনিস একটুখানি মানে আপনি চিন্তা করার মানে চেষ্টা করেন, বা আমাদের দর্শকরা করতে পারেন, যে আমাদের
3টা গোয়েন্দা প্রধান সহ 8 জন জেনারেল ভারতে আশ্রয় দিয়েছে। আমরা কি ওরকম কোনো ভারতীয়, ধরেন এই যে ওদের যারা এই যে মিজো গেরিলা, নাগা গেরিলা, এখনো মণিপুরে প্রচুর গন্ডগোল হচ্ছে, মিজোরামে হচ্ছে, তাদের কেউ বাংলাদেশে আসলে আমরা কি আশ্রয় দিব? আমরা কখনোই দিব না। তো ওরা দিচ্ছে কেন?